সবাইকে নমস্কার জানাই। আজকে এই ভিডিওটার যে মূল উদ্দেশ্য, বোলেরো নিওর যে মডেলগুলো আছে সেগুলো নিয়ে বায়ারদের মধ্যে কিছু কনফিউশন থাকে। কোম্পানি অ্যাকচুয়ালি কনফিউশনটা ক্রিয়েট করে রেখেছে। আমার যে গাড়িটা, এই গাড়িটা হলো বোলেরো নিও N10 অপশনাল, বাট অপশনাল বাইরে থেকে কোথাও কিছু লেখা নেই। আজকে যদি কেউ N10R বা N10 যেটা বলুন না কেন সেটা কিনলেও এই ব্যাজিং পাবে, অপশনাল নিলেও সেম ব্যাজিং, অথচ দামের ডিফারেন্স কিন্তু অলমোস্ট 1-1.5 লাখ টাকার কাছাকাছি অন রোড পড়ে যায়। তো হঠাৎ করে কি এমন ডিফারেন্স আছে যার জন্য লোকে এত বেশি অ্যামাউন্ট স্পেন্ড করে অপশনালটা নেবে রাদার দ্যান N10, অথবা সেটা N11ও ভাবা যেতে পারে। N11-এর সাথেও দামের তফাৎ অলমোস্ট 80,000-এর উপরেই পড়ে যায়, 1 লাখের কাছে অন রোডে চলে আসে। বাইরের থেকে দেখে কোনো অ্যাপিয়ারেন্সে কিচ্ছু বোঝা যাবে না N10 আর N10 অপশনাল একই রকম। N11-এর সাথে ডিফারেন্স আছে। আর N11 কিন্তু এমন একটা মডেল যারা সিটির জন্য, রুরালের জন্য কিন্তু আমি প্রেফার করব না। তার কারণ হচ্ছে তার যে অ্যালয়ের সাইজটা ডিফারেন্ট এবং তার ব্ল্যাক। আপনি এখানে লক্ষ্য করলে, যদি এইভাবে আমি আসি, তো এখানে টায়ার বাইরে আছে, অ্যালয় ভিতরে আছে। ঠিক N11-এ অন্যরকম দেখায়, অ্যালয়টা একটু মানে একদম সোজাসুজি সামনাসামনি থাকে, অর্থাৎ কোনো ছোটোখাটো পাথরটা তো ধাক্কা লাগলে ওই ব্ল্যাক অ্যালয়ের উপরে কিন্তু স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা বেশি, গাড়িটা দেখতেও বাজে লাগবে। এবং অ্যালয়ের যে সাইজটা, এই সাইজটা কিন্তু ডিফারেন্ট। N10 আর N10 অপশনাল বা অন্যান্য আদার্স মডেলগুলোতেও 215/75 R15, অর্থাৎ হচ্ছে অ্যালয়টা 15 ইঞ্চের এবং সাইড ওয়ালের থিকনেস কিন্তু এই 215-এর 75% ক্যালকুলেট করে দেবেন। আর N11-এই এটা হবে 215/70 R16, অ্যালয়ের সাইজটা হবে তো সেখানে 16 ইঞ্চের হবে এবং 70% অফ 215 এটা ক্যালকুলেট করে নেবেন, এটা N11 মডেলে। এই ডিফারেন্সটার একটা যদি একটু ক্যালকুলেশন করেন, সেটা হচ্ছে সাইড ওয়ালের থিকনেস এই মডেলগুলোতে বেশি, N10 অপশনাল বা আদার্স মডেলগুলোতে। আর N11-এ হচ্ছে রিম সাইজটা বড়, মানে অ্যালয়ের সাইজটা বড়, কিন্তু সাইড ওয়ালের থিকনেসটা কম। অফরোড ওরিয়েন্টেড যদি কিছু ভাবা যায়, তাহলে যেখানে সাইড ওয়ালের থিকনেস বেশি সেটা বেটার গ্রিপ প্রোভাইড করবে, বেটার কুশনিং ইফেক্ট প্রোভাইড করবে। আর যদি আপনি ভাবেন যে অনরোড কমফোর্টের কথা, যেখানে রাস্তা খুব ভালো, হ্যান্ডলিংটা 5% হলেও বেটার হবে, সেটা হচ্ছে সাইড ওয়ালের থিকনেসটা যদি একটু কমে, রিম সাইজটা একটু বাড়ে, সেক্ষেত্রে N11-এ অনরোড কমফোর্ট বেশি হওয়া উচিত অন পেপার। আর যদি রাস্তা খারাপ হয়, সেখানে কিন্তু বাকি মডেলের কমফোর্ট বেশি এবং গ্রিপ বেশি। এবার আমাদের ইন্ডিয়ান রোডস অনুযায়ী ভালো রাস্তা খুব কম জায়গাতেই রয়েছে, রাস্তা চলতে চলতে হঠাৎ খানাখন্দ আসতেই পারে। সেই জন্য আমার প্রেফারেন্স যে এই প্রোফাইলের সাথে, যার জন্য N10 অপশনাল ভেরিয়েন্টটা আমার চয়েস করা। N10 অপশনালে একমাত্র এই লেদারাইট সিট কভার, যেটাতে মোকা ব্রাউন আর ব্ল্যাক এই ধরনের একটা কম্বিনেশান প্রোভাইড করা হয়েছে, যথেষ্ট প্রিমিয়াম লাগে। N11-এ এইটাই লেদারাইট আসবে, বাট হোয়াইট কালারের আসবে। আর বাদবাকি সমস্ত ভেরিয়েন্টে ইনক্লুডিং N10 যেটা আর বলুন বা নর্মাল N10 বলুন, সেটাতে কিন্তু এই যেটা আছে এটা লেদারাইট সিট আসবে না, এইগুলো ফ্যাব্রিক সিট আসবে। তো ভিতর থেকে গাড়ির যে প্রিমিয়ামনেস, সেটা N10 অপশনাল আমার দেখা যত, আমি তো সবকটাই দেখে তারপরে নিয়েছি, তো N10 অপশনালে প্রিমিয়ামনেস সব থেকে বেশি আসে ভিতর থেকে। পিছনে যে বসবে তার এই যে সামনের ড্যাশবোর্ডের জায়গাটা, এটাও বেশ প্রিমিয়াম একটা লুকস আসে। N10 অপশনালে যে MLD রয়েছে, এটা কোম্পানিতে বলছে MTT, মাল্টি টেরেন টেকনোলজি। তো অ্যাকচুয়াল কী হয়েছে, এই যে ডিফারেন্সিয়ালটা আছে, এই ডিফারেন্সিয়ালটা হচ্ছে ডিফারেন্ট আদার সব মডেলে ইনক্লুডিং N11। একটা নর্মাল আপনার এটা আসে এই যে ডিফারেন্সিয়ালটা, কিন্তু একমাত্র N10 অপশনালেই এই ডিফারেন্সিয়ালটা সেন্সার দিয়ে, অর্থাৎ হচ্ছে MLD, মেকানিক্যাল লক ডিফারেন্সিয়াল, এটা আছে। বাইরের থেকে দেখার একটাই জায়গা, এই যে একটা নাটের পজিশান, এইটা হচ্ছে সাইড ওয়াইজ আছে, তো আদারওয়াইজ অন্যান্য সব মডেলেই সোজাসুজি নিচে থাকবে। এই যে গ্রিন লেখাটা, যে এর নিচে সোজাসুজি থাকবে, বাট এই সাইড ওয়াইজ এইটা দেখে
এই বোলেরো নিওর মডেলে ডিফারেন্সিয়েট করা যায় যে ডিফারেন্সিয়াল একটা নাটের পজিশনটা যদি সাইড ওয়াইজ থাকে তাহলে এটা অপশনাল ভেরিয়েন্ট, আদারওয়াইজ বাদ বাকি মাঝখানে রয়েছে। কারণ N10 কথাটা তো সবাই লেখা থাকবে, এখানে অপশনাল বলে লেখা থাকবে না। একটা N10R বা N10 সেই জায়গাটা লেখা থাকবে। ডিফারেন্সিয়ালে নাটের পজিশনটা N10 অপশনালের সাইড ওয়াইজ হবে, বাদ বাকি সমস্ত ভেরিয়েন্টে একদম মাঝামাঝি থাকবে নিচের দিকে। এবং আরও স্পেসিফিকভাবে দেখতে গেলে একটা সেন্সারের তার রয়েছে, এই যে তার, এই তার গিয়ে যাচ্ছে এরকম, এখানে যে সেন্সার আছে এটা কিন্তু অ্যাকচুয়াল স্পিড সেন্সিং সেন্সার। এরকম একটা সেন্সার এদিকেও আছে। ওই যে তার একটা আলাদা, ওটা হুইলের যে স্পিড আছে, সেন্সার হুইল স্পিড রিয়ার, এটা দেখাতে অসুবিধা হচ্ছে বলে এইভাবে দেখাচ্ছি, অনেকটা নিচে রয়েছে। দুদিকে সেন্সার আছে এবং সেন্সারের পজিশনটা কোথায় আছে, সেন্সারটা আছে এই যে এদিকে একটা সেন্সার লাগানো আছে, আবার এই সাইডেও একটা সেন্সার এখানটায় আছে। বেসিক যে জায়গাটা সেটা হলো হুইল স্পিন যদি কোনো কারণে ডিটেক্ট করে, দুটো হুইলের যদি ডিফারেন্স হয় স্পিডে, তো সাথে সাথে এই ডিফারেন্সিয়ালটা লক হয়ে যায় এবং বোথ হুইলকে লক করে দিয়ে যদি ট্রিকি সিচুয়েশান থাকে যেখানে অন্য সব গাড়ি ফেসে যেত, এখানে সে ফাঁসবে না। কারণ পিছনের দুটো চাকার মধ্যে যে কোনো একটা চাকা মাটিতে থাকতেই হবে। এটা পৃথিবীর গ্র্যাভিটি যদি বোঝা যায়, তো গ্র্যাভিটি অনুযায়ী দুটো চাকাই হাওয়াতে থাকবে এটা হতে পারে না। তো একটা চাকা হয়তো সলিড সারফেসে আছে, একটা চাকা লুজ সারফেসে আছে, সেই জায়গায় কিন্তু ওই যেটা চাকাটা সলিড সারফেসে রয়েছে সেই পুরো পাওয়ার দিয়ে গাড়িটা বার করে দেবে ট্রিকি সিচুয়েশান থেকে। আদারওয়াইজ যদি অন্য এই এমএলডি সিস্টেমটা না থাকতো, তাহলে ওই যে চাকাটা আপনার সলিড সারফেসে আছে আর একটা লুজ সারফেসে আছে, ওই সিচুয়েশানে লুজ সারফেসের চাকাটা শুধু হুইল স্পিন হতে থাকলো এবং সলিড সারফেসে যে চাকাটা আছে সেটা কিন্তু মুভ করবে না। এটা নর্মাল ডিফারেন্সিয়াল এইভাবেই ওয়ার্ক করে। এই এমএলডিটা থাকাটা এখানকার একটা বড় প্লাস পয়েন্ট, যে কোনো অফরোড সিচুয়েশান থেকে, বাজে ট্রিকি সিচুয়েশান থেকে গাড়ি বার করে আনতে। এবং এটা এনগেজও অটোমেটিক হয়, এটা ডিসএনগেজও অটোমেটিক হয়। মানে আপনার এরকম নয় যে আপনাকে কিছু করতে হবে, গাড়ি নিজেই ট্রিকি সিচুয়েশান বুঝতে পারবে এবং নিজেই ট্রিকি সিচুয়েশান চেঞ্জ করে দেবে। আরও কতগুলো জিনিস আছে সেগুলোও বলছি। এই অপশনাল ভেরিয়েন্টে যে শুধুই যে ডিফারেন্সিয়ালের পার্টটা এক্সট্রা তা নয়, এখানে যে ব্যাটারিটা গাড়িতে থাকে সেই ব্যাটারিটাও এক্সট্রা পাওয়ারের থাকে। অর্থাৎ হচ্ছে নর্মাল যে গাড়িগুলো থাকবে আদার্স ভেরিয়েন্ট ইনক্লুডিং N11, সেগুলোর ক্ষেত্রে 65 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর অপশনাল ভেরিয়েন্টের ক্ষেত্রে থাকে 72 অ্যাম্পিয়ারের ব্যাটারি। কারণ ওই যে এক্সট্রা একটা সেন্সারের সিস্টেম আছে সেটা ওয়ার্ক করার জন্য লোডও এক্সট্রা পড়ে। সেই জন্য এই গাড়িতে যে কস্ট নেওয়া হয় সেটা শুধুই যে ওই ডিফারেন্সিয়ালের কস্ট পে করা হচ্ছে তা নয়। ডিফারেন্সিয়াল, সেন্সার, এক্সট্রা ব্যাটারি, তারপর লেদারাইট যে আপনার সিট কভার রয়েছে, সেগুলো টোটালি সব কিছু আলাদা থাকে, তো সেই জন্য হয়তো কস্টটা জাস্টিফাইড। আমার এখন কনক্লুশন যদি বলা যায় যে ওই 1-1.5 লাখ টাকা এক্সট্রা দিয়ে কি অপশনাল ভ্যারিয়েন্ট নেওয়া ভালো নাকি N10R অথবা N11 নিয়ে নেওয়া ভালো? দেখুন, এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করছে। এবার N10 অপশনাল না, একটা স্পেসিফিক কারুর জন্য। স্পেসিফিক কারু অর্থাৎ যে এমন একটা গাড়ি চায় যেখানে তার মন যেখানে পৌঁছাবে অ্যাটলিস্ট সেখানে যেন গাড়িটা পৌঁছাতে পারে। অনেকে ভাবতে পারে যে 4x4 তাহলে কেন না? কারণ হচ্ছে 4x4 গাড়ি নিতে গেলে প্রথম হচ্ছে ভালো গাড়ি যদি বলা যায় তাহলে আমার তো মনে হয় না 25 লাখের নিচে, 25-30 লাখের নিচে কোনো 4x4 ভালো গাড়ি আছে। জিমনিকে যদি কেউ বলে, জিমনি হচ্ছে যাওয়ার গাড়ি, জিমনি 15-16 লাখে হয়তো হতে পারে, কিন্তু সেই জায়গাটাতে জিমনিতে ভিতরে কমফোর্ট জিরো কমফোর্ট। একটা ছোট্ট গাড়ি যেখানে ভিতরে বসে কোনো ফিল নেই। গাড়িটা যেতে পারে সব জায়গায়, তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন গাড়িতে যাচ্ছেন আপনি সবসময় 4x4 ইউজ তো করবেনই না। ম্যাক্সিমাম সময় কমফোর্ট লেভেল, স্পেস এইগুলো চাই। আর যখন আমরা ভাবছি যে আমার মোটামুটি 12-14 লাখ 15 লাখের ভিতরে এমন একটা গাড়ি যেখানে আমি যেখানে যেতে চাইবো অ্যাটলিস্ট সেখানে যেন কোথাও বাধা হয়ে না দাঁড়ায়, তো সেই তাদের জন্য হচ্ছে N10 অপশনাল। আমি রিসেন্টলি সিকিমের বেশ কিছু জায়গায় এক্সপ্লোর করেছি, এই গাড়ি নিয়ে গেছি, তো সেখানে আমার ফিল হয়েছে আমি একাই সেই জায়গায় রয়েছি। অনেক বড় বড় গাড়ি সো কল্ড সব রকমের,
তো তারা কিন্তু সেই স্পেসে সেই জায়গায় ওঠার হিম্মতটা দেখাচ্ছে না, তারা অনেক নিচে রেখে গাড়ি যাচ্ছে, এবং সেটা ট্রিকি সিচুয়েশান। সেই অর্থাৎ কি, যে খাল বিল পাথর আছে, লুজ সারফেস আছে, যেখানে গাড়ি ফেসে যাওয়ার চান্স আছে। আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে সেই সব জায়গা দিয়ে আরামসে উঠে গেছি, নেমেও চলে এসেছি। তো এই পিস অফ মাইন্ডটা একটা বড় ব্যাপার, যে আমার কাছে এমন একটা সিস্টেম রয়েছে যেটা নেক্সট টু 4x4, মানে 4x সমতুল্য কিন্তু নয় 4x4 কিন্তু 4x4 না হলেও এটা তার কাছাকাছি। তার ঠিক যদি পরে কোনো স্টেপ থাকে তাহলে সেইটা কিন্তু এই এমএলডির অপশানটা প্রোভাইড করে। এই বাজেটের গাড়িতে এই ধরনের ক্যাপাবিলিটি বর্তমানে ভারতীয় বাজারে নেই। মার্কেটিং লেভেলের কথাবার্তা অনেক কিছুই থাকবে, ইনক্লুডিং দেখুন স্করপিও একটা বড় গাড়ি, অনেক পাওয়ারফুল গাড়ি, কিন্তু সেখানেও এমএলডির ফিচার্স নেই। 4x4-এ আপনার স্পেশাল ফিচার্স পাচ্ছেন, কিন্তু নর্মাল যেটা 4x2 ভেরিয়েন্টগুলো নিচের দিকেরগুলো, সেখানে কোনো এমএলডির ফিচার্স নেই। গুগলে গিয়ে এইটুকু শুধু সার্চ করেন যে এমএলডি ফিটেড ইন্ডিয়ান কার্স, লিস্টে আপনি বোলেরো নিওকেই দেখতে পাবেন। কোম্পানিগুলো এখন কস্ট কাটিংয়ের জন্য এমএলডির জায়গায় বিএলডি, ব্রেক লক ডিফারেন্সিয়াল, সেইটা প্রোভাইড করছে, যেটা কোম্পানির জন্য লাভজনক। সিস্টেমটা একটু আলাদাভাবে ওয়ার্ক করে, সেন্সার থাকে, যে হুইল স্পিন হচ্ছে সেইটাতে অটোমেটিক ব্রেক অ্যাপ্লাই হয়ে যায়, এবং আর একটা যেটা ফ্রি হুইল সেখানে পাওয়ারটা ট্রান্সফার হয়, কিন্তু মেকানিক্যাল লকিং ডিফারেন্সিয়ালের মতো রোবাস্ট পাওয়ার ওখানে জেনারেট করতে পারবে না। তো এমএলডি সেই ধরনের একটা সিস্টেম, যেটা বোলেরো নিও N10 অপশনালে পাওয়া যায়। বাইরের থেকে দেখে কিছু বোঝা যায় না, গাড়ি চালাবার সময় পিস অফ মাইন্ড পাওয়া যায়। শহরের বুকেও যদি কোনো বাজে জায়গা যেখানে ওঠাতে গেলে গাড়ি ফেসে যেতে পারে মনে হয়, সেখানেও পেরিয়ে যাবে। যেখানে গ্রামের দিকের জায়গা, যেখানে পাহাড়ের দিকের জায়গা, সেখান দিয়েও এই গাড়ি পেরিয়ে যাবে। পিস অফ মাইন্ড যার চাই সে ওই এক্সট্রা মানিটা পে করবে, আর যার একটু ভিতরের দিকের কেবিন একটু লাক্সারিয়াস দেখতে চাই সে পে করবে। আদারওয়াইজ N10R বা N11 এগুলো সাধারণভাবে এতটা টর্কি ইঞ্জিন তো সেম, তো এতটা টর্কি ইঞ্জিন যে নর্মাল সিচুয়েশানে কোনো প্রয়োজনই হবে না ওইগুলো এমএলডির। কিন্তু ওই যে যারা একটু মেন্টাল পিস চাই, যেখানে আমি যেতে চাই গাড়ি যেন সেখানে অবধি যেতে পারে, সে নেবে N10 অপশনাল। বাদ বাকি সোকল্ড যারা রয়েছে এই এমএলডি ফিটেড বাদ দিয়ে যত গাড়ি এই ওই সেই, সেগুলো সিটির জন্য ঠিক আছে, চলে তো সব জায়গায় সব গাড়িই যাবে এমন কোনো ব্যাপার না, কিন্তু পিস অফ মাইন্ড এবং কনফিডেন্সের সাথে তাহলেই এই গাড়িটাই চয়েস করাটা বেটার হবে।